ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে, যেন ফুল করে পরী পালকের থেকে নেমে আসছে। কিছু বোঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাইনি। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? হ্যাঁ, এই তোদের মতো ছোট লোকদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়েদের দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে, আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম প্লিজ আপনি একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারেনি। বিষয়টা আমি দেখছি, আপনি এখন এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার রাগে কসকস করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নেই? জানো মেয়েটাকে? এ শহরের নাম করা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পর আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছো সেটা করো গিয়ে। বলেই লোকটা চলে গেল। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেই নাই। আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকে প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দিই নাই, তবু কেমন আচরণ করলো দেখলেনি তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজের থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স 3য় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকেই ক্লাস করতে পারবো। এই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আশ্রয় নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়ল। আরে এত দেখি কালকে সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ফান করে চলে যেতে থাকলাম। তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল, এই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকে দেখি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। এই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকে সেই মেয়েটা ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না। তো কাকে ডাকছি বোঝারই কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলি। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি, আমার আজকেই প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গেছিলি। যাক, সে কথা বাদ। তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না। আর কি সব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। বলে সবাই হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী, কি রে তানহা, ওই ক্ষেতটাকে এভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচন্ড রাগে দুইটা চর মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি।
এসব ক্ষেতের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে। তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ তাকিয়ে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে থাকলাম। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, ক্ষেতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি বলে শয়তানি একটা হাসি দেয়। সবাই মিলে মাহফুজের কাছে যায়। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে এসেছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড় লোকের দুলালি, অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে, তখনই ক্লাসের স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। মাহফুজ, সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এ হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে। এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই, নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম। এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভেতরে দেখে না। তানহা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে এসেছো। এটা কোনো সিনেমা হল নয়। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেঁচে ওঠে। হ্যালো স্যার। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কোনো কিছু নেই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। উপাস থেকে ওকে আমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়ে যায় বলে ফোনটা কেটে দিল। মনে মনে অপরাধীদের তো জেলের ফাঁদ খাইয়ে ছাড়ব, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে। এসব ভাবছি, তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পেছনে ঘুরে দেখে একটা ছেলে দৌড়ে কাছে চলে আসতো, হাত বাড়িয়ে দিয়ে। হাই, আমি রাজ। হাই, আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুদের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেঁচে উঠল। আম্মু ফোন করছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। আর আজকে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসতাম। তারপর আড্ডা দিতে লাগলাম। আর এমন সময় তানহা আমাদের সামনে আসতো। কি রে ছোট লোক, বন্ধুও তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করছি। তো তোরা তো জ্বলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। না হলে কি করবি তুই আমার?
কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তানহা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকে আমাকে অপমান করে চলেছিস, কিছু বলি নাই বলে। কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তানহা মাটি থেকে উঠে, তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি বলেই কাকে জানি ফোন দিল। তোর অবস্থা দেখ কি করি আমি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে সাপের লেজে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাজ, চল এখান থেকে বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করেই ফেললি। তানহার বাবা এই শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। সেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আরেও তো ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে সারা লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজের গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ কে রে? একটা ছেলে আমার ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভেতর চলে যায়। এখানে মাহফুজ কে? সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথে 2জন পুলিশ এসে 2 পাশ দিয়ে চাপটি ধরে নেয়। কোনোভাবেই ছুটতে পারছি না। আর আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এসবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া আর কিছুই মনে হয় না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছে। 2টা পুলিশ আমাকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলে পেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্য। আমাকে দেখেই লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না। কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমি একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন, আর কথা বলুন। ওসি মাহফুজের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল, তারপরেই মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গা ট্রান্সফার করবো যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার রাখেন তো আপনার মশা মারা, আপনার মশা এবার আপনিই মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না? তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছা করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই। তবু যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল। মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কেউ চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো ক্ষেতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় নাই, সেখানে স্কিনা এই ক্ষেতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই ক্ষেতটাকে যে করেই হোক শাস্তি দিয়ে ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পেছন থেকে ওসি ডাক দিল, এ ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নেই। এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম।
ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার বিষয় সব জেনে গেছি। আপনি এখানে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যান। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো। আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো? তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহাকে অনেক ছেলের উপর বাবার দিয়ে জেল খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই। এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর তাসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাহিরে এসে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা চুরি আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। তোর এই সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখে আম্মু ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সবসময় আমার মনটা খারাপ থাকে রে। তোর বোন তো সবসময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ববোধ করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে এসেছি সেটা সম্পূর্ণ করতে পারি। তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেঁচে উঠলো। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কেউ একজন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাহ, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আচাইরা পেছাল আমার শোনার সময় নাই। সো ফোনটা রাখলাম। এই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরে খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সবকিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই। যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। এখন রাখতে পারো। না, আগেই রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই। মেয়ে তো দেখে আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বলতাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। বলে ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলা উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময় আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতেও হবে না, ক্লাসের সময় হয়ে গেছে। এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন।
কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিচের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নাই। বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হবার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহার ভুলটা বুঝতে পারছি, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সবকিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে, ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে, তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কি বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে? এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আবার সেই ছোট্টবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার, আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে এসেছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপর সব বিষয়ই আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকেলেই দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকেল 4টায়। ওকে, ডান। আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো। তোমার এখনো সেই আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলছো, আমার এখনো সেই অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ হলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই পাগল হয়েছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাবো। ওকে, ঠিক আছে মিস সিআইটি অফিসার। তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো, আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এইভাবে কথা বলতে পারছি। এই হইছে, অত পাম দেওয়ার দরকার নাই। তুমি যে একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝে ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলছো? তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে, এই নাও, এর ভিতরে তোমার সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এইটার সাথে জড়িত। আর সেটা তো আমি খুঁজেই নিব, যে কে এই দেশবিরোধী কাজের সাথে জড়িয়ে ওদের সবকটাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশন এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এইসব কথা ভাবছি, তখনই ফোনটা বেঁচে উঠল। ফোনের শব্দে ধ্যান ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর এগুলো? জি স্যার, সবকিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকেই দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণে সন্দেহ হতে লাগলো।
কি হচ্ছে দেখা দরকার। এই রাজ আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বলতাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছে থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজ আসছো কিসের জন্য? তোমাদেরকে না আমি বলেছি আমি ফোন করব, যদি কেউ দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল। আমরা ওসব জেলের ভয় পাই না, তোকে বলেছিলাম যে ড্রাগস গুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম, তোমাদের ড্রাগস আমি সময় মতো পাঠিয়ে দিব, কারণ আমি চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে আর কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময় যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এইদিকে আমার সমস্ত কিছু ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দিয়ে আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন চলে গেলি? আর এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বললো মোবাইলে কথা বলতে গেছে। তো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুইজন মিলে আমার পেছনে লাগছে, এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে তোকে একটা ট্রিট। কি, তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দেবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজুর মনের মতো করে খাবার অর্ডার দিল। রাজের অর্ডার দিয়া দেখি তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে আসছি। কি রে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলছিস কি খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখে যা, তারপর কথা বলবি। রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক, কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে এই ট্রাকগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ট্রাকগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ট্রাক ডিলার ড্রাগনের এলাকার একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি, রিশা একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমার একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবকিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল, নাও, এটাই হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়ে থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পেছন থেকে রিশার চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি।
রিশার আওয়াজ শুনে পেছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে চোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ফুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পেছনে দৌড়াতে লাগলাম। গাড়িকে স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি, তো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদের ঘিরে ধরল। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সবকটাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সবকটা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। এই অবস্থা দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয়, কিন্তু মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতে দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে রিক্সা কোথায়? মনে মনে, এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কি? আমরা সিআইডি থেকে আসছি, আর রিক্সার একজন সিআইডি অফিসার। এইটা রিক্সার ছবি, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নাই। স্যার, তাহলে কি তার স্মৃতিশক্তি চলে গেল নাকি? না না, আমার স্মৃতিশক্তি আলে চাই নাই। আমার সবকিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর আমার মাথায় ব্যথা করছে। রাহাত, এবার লেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডাক্তার, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারতো না। তারা কেবিন থেকে বের হয়ে গেল, আর তখনই তানহা দৌড়ে ভেতরে প্রবেশ করলো। পেছনে রাজু আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর মাহফুজের কি হয়েছে? দেখো থানা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেন্সিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে। এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবরই পাই না। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই। আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়ে না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে সেটা নিয়ে কোনো চিন্তা নাই। আরে পাখি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছি যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বলবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডাক্তার, আপনারা ও সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দেব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। মাহফুজ আস্তে করে চোখ খোলে। তাকে দেখে আমার পাশেই তানহা বসে আছে। আমার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, কিন্তু চুল ওর মুখের ওপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত। কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছু নাই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়ছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে।
দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল। তারপর আমার হাতে দিল। নাও এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে কি পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুকড়ে উঠলাম। এই এই তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না, সত্যি এই বিষয়টা ভুলেই গেছিলাম। আসো আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই, তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে পাস্ত্রী, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে চিনে গেল। চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহা আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। আহ, এমন একটা বউ থাকলে তো আর আমি জীবনটা পার করে দেয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমিই বা আমাদের জন্য এত করছো কেন? আর তুমিই বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক, আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করা লাগবে না। জানি, আর কিছু বলে কাজ হবে না। তাই রাজকে বাসায় চলে যেতে বললাম, আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হাসপাতালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। নাফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তানহা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে, আর এরা তো জানে না যে আমি একজন কমান্ডো। আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে কিভাবে কাবু করবে। আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহার রাজ দুইজনই অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই, আমি বিশ্বাস করতে পারছি না, এইটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4টে পরেও এইভাবে কেউ হাঁটতে পারে? তানহা একভাবে আমার দিকে তাকিয়ে আছে। তানহা এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ফুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাচ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসে আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিসার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিসার ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে, কিন্তু রিসাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারো নাই ওর কাছ থেকে?
নো স্যার, সেটা বলছে ওর সেদিনের কথা কিছুই মনে নেই। বাকি সব কিছু মনে আছে, শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিসার ছবিটাও দেখিয়েছি, বললো নাকি এই প্রথম রিসাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিসার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি বলে সবাই বেরিয়ে পড়ে। এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেকদিন মাহফুজ দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন চারা। কুত্তা, বাদর, হলুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে আজ কপালে যে কি আছে। কিরে, কি হয়েছে? এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনে ভালো হবি না না রে। প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসা নামগন্ধই নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়েকদিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করব। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানেই চলে যা, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করবো আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাবো মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। হ্যাঁ, মোটেও না হারাম দারাম। তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষ হবে। তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছে সেখানে চলে যাস। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসে আসতে দি, তোর বিয়ের ব্যবস্থা কি করতেছি। আচ্ছা এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিস থাকে। আমি বাসায় ভিতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে তো মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদের সময়ই দিতে পারিস না। ভাইয়া রে, তোকে খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয় না। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? বাসায় সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিল। ব্যায়াম করা শেষ করে নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করে। মাহফুজ গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে, তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখানে কিচ্ছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এইসবের ব্যাপার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসাবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে অনেক কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরদিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়েই আছো? কণ্ঠটা চিনে গেলাম, তানহা ফোন করছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরো অনেক কিছুর খবর রাখি। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এইটা কি, মনে হয় ভালোবাসা বলে।
কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এইটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকে কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তানহার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে। না হলে তো আজ কলেজেই আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না। আর আজকে এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে। তুমি বলার সাথে সাথেই হাজির। তানহার কথা শুনে পেছনে তাকালাম, দেখি রাজ কলেজের গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে বলতেন। একদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহফুজের কথা শুনে ঘড়ির দিকে তাকাই। ও সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করি নাই। ওই যে মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? ধুর, রাখো তো তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু ফাজলামো করে। আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওইসব প্রেমে পড়িনি। এবার চলো তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহা আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাহিরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাবো। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এইটা আর এমন কি বিষয়? ওকে, আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ মাহফুজকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। 3জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা 2টা রিক্সা ডাকলো। তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়ল আর রাজ আরেকটা রিক্সায়। তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আর বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? এই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি সাতজনই? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেই তো হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম। না হলে কখন কি করে বসি তার কোনো হিসাব নাই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। প্রথমে নিজে নেমে গেল রিক্সা থেকে। এই মাহফুজ, এবার তুমি নামো। বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজ আমাদের পেছনে চলে আসলো। তানহা ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করে। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তানহা, তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ করবে না? তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগী দৃষ্টিতে তাকালো মাহফুজের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে। আর কথা বলা যাবে না, চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজের চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে আনলাম। আর কাল থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে ওই রকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হা বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তো আজ তোমার মন মতো সবকিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করত। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেয়া কাপড়গুলো দেখতে লাগলাম।
আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এইসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকারের কথা শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এইবার তো দেখছি ওর সাথে দৌড়ের প্রতিযোগিতা দিতে হবে। চোরের পেছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না। চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমন ভাবে শিক্ষা দিব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়। বলেই চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মার। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভেতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাছ থেকে খুব খুশি হলো। পরদিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খেত সেজে আসি নাই, সবকিছু ঠিকঠাক করেই আসছি। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমন ভাবে তাকিয়েছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আটটায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও কি যে বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলেই যে কোনো মেয়ে পটে যাবে। এই রাজ, হইছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুনগান করেছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে মাহফুজের পাশে বসছে, কিন্তু মাহফুজ কিছু বলতেও পারছে না। ক্লাসে সবাই শুধু আর্যকে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছে তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেব না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। তানহা ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আসলে আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে অনেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগেই তানহা চা করে বসলো। সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে চায়। তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পেছনে গিয়ে লুকোলো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না, কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে? আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে। এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। যে অধিকারটা ওই মেয়ের আছে, তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মাহফুজ মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলে। এই তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি?
কিন্তু তানহা কোনো কথা শোনে না। এই রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গিয়েছিল। রাগের মাথায় কি সব বলে ফেলেছি। দূর, আজকে দিনটাই খারাপ। তাই রাজ, চল বাসায় যাই। তারপর দুজনে মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবারই নাই। এদিকে ক্ষুধাটাও অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে। পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তানহা ওর কয়েকটা বান্ধবীদের সাথে এদিকে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরের ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নাই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখবো। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মতো মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুজনে মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তানহার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ থাকতে বলছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তো আরো অবাক, ভেতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আর আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছে। তোমাকে এই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কিনা? এই রে, এ তো রেগে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহার নিজের মতো অর্ডার করলো। একটু পরেই খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল। তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? তাই তানহা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখে একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম,
কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুব ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্য তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকেই প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কি কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে কলমটা দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো। কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এইটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো। দুজনেই আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের গোড়া নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিচের জায়গায় দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছে এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না তানহা। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো, তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যে বললে। মাহফুজ উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলে। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আর আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে দুইটা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সবকিছু একটা সাজানোর নাটক ছিল। কিরে রিজা, তোরা এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, আয় ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি রিজাদের সাথে আড্ডা দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন পড়ে। বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। মাহফুজ এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতো বেড়ে চলেছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তানহা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনো ভাবতেই পারে নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে আছে। তখনই রাজ এসে মাহফুজকে বসা থেকে ওঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো। নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্রই কুয়েনিল হলি,
এসেছিস। আর আমি যে এই কলেজের অনেকদিন ধরে আছি, আমি তানাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন সব কিছু ভুলে যা, নতুন করে জীবন শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি পারিস না। আরে আমি তো দেখিয়ে দিব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওর জন্য। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি হতে পারে সেটা তো কয়েকদিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন করে একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ফুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুইজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল তোরা, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডা বসে, তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব কিছু ভুলে যা, আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টোপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেকেই দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে তুই এবার এমন কিছু করে বসবি নাকি না। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব উল্টা পাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল, এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। মাহফুজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপরে একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে মাহফুজের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিচা যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিচা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ল। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্র্যাক করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। তাই শোনো, এক্ষুনি এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটা লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডোর হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে ওই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের খাটের খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এক্ষুনি আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটি টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম। লোকেশনটাও ওখানেই দেখাচ্ছি। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ফাঙ্গা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমের বললাম, শোনো সবাই, এক এক করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাট্রাক্ট করবে। বলা মাত্রই সবাই ফাঁক হয়ে গেল।
তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাট্রাক্ট করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না, সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলে নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমরা অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়িতে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিং এর চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে শুয়েলাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে ওই শহরে যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি, কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নিব, তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন চল আমার সাথে। আর ঈশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকে দিয়েই রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইটি টিমকেও জবাবদিহি করতে হবে না, বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো, তোমাকে সেফলি সিআইটি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনাল গুলোকে পুলিশের হাতে তুলে দিলাম, রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইল। তখন আমি তাদেরকে আমার কমান্ডোর পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তানহার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তানহাকে ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে, তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর ধারে আসতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরেই রাজ এসে মাহফুজের পাশে বসলো। দেখে মাহফুজ মনমরা হয়ে বসে আছে। কিরে মাহফুজ, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই তানহার অপমান করার পর থেকেই তুই এইভাবে আছিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এইভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ফুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতে ওর সাথে কাটানোর সময়গুলো ফুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করছে সেটা আমি বুঝতে পারি নাই রাজ। আমি ওর চালাকি ধরতে পারি নাই। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখন তুই ওই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলেই এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটা অহংকারী হতে পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়ালই করি নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেটটাই ঢুকতেই দেখি তানহর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। তানহা এদিকে মাহফুজকে দেখে হাসিতে মেতে উঠে পড়েছে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাটটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলে নাই, আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু ছোট লোকটার জন্য যে সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল।
তখন মনে হয়েছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করছিস। আমার মাহফুজের উপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই থেকে এসে আমাদের কলেজে এডমিশন নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো কি জানিস, মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকেই খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নি, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাতটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা আমি চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস, তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদের দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আশ্বাস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকেই একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে চলে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়। কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে না। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তানহা, দেখ মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। শয়তান একটা হাসি দেয় তানহা। বুঝলি রে লিজা, এটাই হলো কাটা গায়ে নুনের চিটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকের সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা তার বান্ধবীরা আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। তাই রাজ, তানহা আসছে দেখ, ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তানহা আসতে আসতে মাহফুজের কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলো ওই বান্দরটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বলতাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিনে আর কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি খুব ভুল ভেবে বসে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে, কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নিয়ে যায়, কিন্তু কারো মন ভাঙলে সেটা তো সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথাই এখন শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে চলে আসি। তুই আমাকে অনেক অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে। এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম। ওরে তানহা, তুমি তো এখনো আমাকে চিনো নাই। যখন তোমার সামনে আর আসবো না, তখন তুমি বুঝবে যে কি হারিয়েছ। এখন এসব বাদ দিই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাবার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছ,
সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে সেই পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্য থেকে সেরা স্টুডেন্টদেরকে বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠান সকাল 10টা থেকে শুরু হবে এবং রাত 10টা শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে একটাই বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কিরে রাজ, তোর না একটা বোন আছে? তো এই খ্যাতটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো। না রে, কি করবি তুই? এবার আর চুপ করে থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথার তার সব ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন কেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নাই, নাকি সব লজ্জা সরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে জানতো। তাই রাজ, তুই চলে আয় তো এখান থেকে। যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। তানহা এদিকে রাগে কচকচ করতে লাগলো। কি, আমাকে ওই খ্যাতটা পাগল বললো? মাথার তার ছেঁড়া বললো? ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিচের বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেঁচে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সবকিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগ ওই কলেজ থেকে ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয়ই জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকে একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে, যাতে ওকে কেউ চিনতে না পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতেও ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময় আপনার টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। মাহফুজ ছেলেটার সাথে কথা বলে তখন তো খুশিতে নেচে উঠল। আরেকটা মিশনও আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে, আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে। কিন্তু সেটা তো আমি হতে দিব না, কারণ তানহা ভালোবাসার মর্ম বুঝে না। তানহা শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহের কলেজের অনুষ্ঠানটার। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা, এইসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম। আর তখনই তানহা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। তোকে এত অপমান করি, তারপরেও তুই বেহায়ার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনি তো একটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরে সেই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্টেটাস আমার স্টেটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বলতেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে এই কলেজ থেকে চলে যাচ্ছি, এই অনুষ্ঠানটার পরে। আর আপনার এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নেই। কেন যে তোকে কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তানহার কথা শুনে মুচকে হাসলাম। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো।
কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেইখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুই আমার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী 1 সপ্তাহ কলেজে আসবো না। একবার অনুষ্ঠানের দিন আসবো, তারপরও মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার কি বলার কিছু নেই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনেই তো তোকে অনেক অপমান করে। তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত সব কয়টা ফেলে দিই। আরে ভাই, টাকা আছে বলেই কি এইরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা। আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়া ছেলে শেষে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজ আসি তাহলে তোকে জানিয়ে দিব। এখন চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেয়। মাহবুব রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে। একটানা বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতেই মোবাইলটা বেজে ওঠে। মাহবুব কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা,